কুম্ভ মেলা শুধু ভারতবর্ষের নয়, সমগ্র পৃথিবীর বৃহত্তম ধার্মিক সমাবেশ। 2025 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ চলবে 13 জানুয়ারি থেকে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। পৌষ পূর্ণিমায় শুরু হয় এই কুম্ভ মেলা এবং 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ হয়। কুম্ভ মেলার অনেকগুলি ভাগ রয়েছে। 3 বছর পর অন্তর যে মেলা হয় সেটাকে বলা হয় কুম্ভ মেলা। প্রতি 6 বছর পর অন্তর হলে সেটাকে বলা হয় অর্ধ কুম্ভ মেলা। প্রতি 12 বছর পর হলে সেটাকে পূর্ণ কুম্ভ মেলা বলা হয়ে থাকে এবং প্রতি 144 বছর পর অনুষ্ঠিত হলে সেই মেলাকে বলা হয় মহাকুম্ভ মেলা। এবছর প্রয়াগরাজে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে সেটার নাম হচ্ছে মহাকুম্ভ মেলা। অর্থাৎ এই কুম্ভ মেলা 12x12 অর্থাৎ 144 বছর পর অনুষ্ঠিত হয়ে চলেছে। তাই এবছরের মহাকুম্ভ মেলা আপনারা এই জন্মে একবারই দর্শন করতে পারবেন। হিন্দু শাস্ত্রে কুম্ভ মেলার অমরত্বের উৎসব হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই লক্ষ লক্ষ ভক্তরা তাদের আত্মাকে শুদ্ধ করার জন্য একটি আনুষ্ঠানিক স্নানের জন্য এই পবিত্র স্থানে আসেন। মহাকুম্ভের সময় বিশ্বজুড়ে সাধু, ঋষি এবং ভক্তরা পবিত্র জলে ডুব দেন। কুম্ভ মেলায় রাজকীয় স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। আসুন প্রথমে মহাকুম্ভ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তা জেনে নেওয়া যাক। মহাকুম্ভের ইতিহাস যদি আমরা দেখতে যাই তাহলে সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের পাত্রের জন্য দেবতা ও অসুররা যুদ্ধ করছিলেন তখন ভগবান ইন্দ্রের পুত্র জয়ন্ত পাত্রটি নিয়ে পালিয়ে যান। রাক্ষসরা পাত্রটি নিতে তাকে তাড়া করল। এই সাধনার সময় দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়। জয়ন্ত অমৃতের পাত্র নিয়ে পালিয়ে যাওয়ার সাথে সাথে 4টি স্থানে অমৃতের কয়েক ফোঁটা পড়েছিল, যা এখন সেই স্থান যেখানে আজ মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। এই 4টি স্থান হল প্রয়াগরাজ, উজ্জয়ন, নাসিক এবং হরিদ্বার। সেই থেকেই এই সব স্থানে কুম্ভ মেলার আয়োজন হয়ে থাকে। এবছরের মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে। নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। ফাইনালি আমি এখন চলে এসেছি স্টেশনে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে প্রয়াগরাজ জংশন, আমাদের মহাকুম্ভ থেকে যে নিয়ারেস্ট স্টেশন। আমাদের ট্রেন রয়েছে আজকে 15483 মহানন্দা এক্সপ্রেস। কুম্ভ মেলা যাওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কুম্ভ মেলা স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেখেছে ভারতীয় রেলওয়ে। এছাড়াও দৈনন্দিন যে সমস্ত ট্রেন রয়েছে সে সমস্ত ট্রেনে চেপেও আপনারা কুম্ভ মেলা আসতে পারেন। আপনার নিকটবর্তী স্টেশন থেকে আপনাদেরকে চেপে আসতে হবে প্রয়াগরাজ জংশনে। প্রয়াগরাজ জংশনে আসার পরেই আপনারা পৌঁছে যেতে পারবেন কুম্ভ মেলাতে। স্টেশন থেকে কুম্ভ মেলার দূরত্ব হচ্ছে মাত্র 8 কিলোমিটার। আপনারা স্টেশনে নামার পরেই বাইরে বেরিয়ে অটো অথবা টোটো পেয়ে যাবেন। এখানে 2 ধরনের টোটো পাবেন বা অটো পাবেন। এক ধরনের হচ্ছে যেটি আপনাদেরকে মেলার প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে নামিয়ে দেবে, যার ভাড়া আনুমানিক 50 টাকার মতো পার প্যাসেঞ্জার নেবে। কিন্তু আপনারা যদি আরেকটু বেশি ভাড়া দিয়ে রিজার্ভ করেন না, প্রায় 500 থেকে 600 টাকা রিজার্ভ নেবে, কিন্তু ওনারা আপনাদেরকে মেলার একদম ভেতরে পৌঁছে দিয়ে আসবে। আপনার যেটা ইচ্ছা নিজের সামর্থ্য অনুসারে বুক করতে পারেন। বন্ধুরা, ফাইনালি আমরা এখন একটা টোটো রিজার্ভ করে নিলাম। স্টেশন থেকে যে সঙ্গম স্থলের ডিস্টেন্স অলমোস্ট 8 কিলোমিটার। তো আমাদের ভাড়া নিয়েছে রিজার্ভ 500 টাকা। তো দেখা যাক কত দূর অবধি যেতে পারি এই অটো নিয়ে। খুব সম্ভবত মেলার অনেকটা দূরেই ছেড়ে দেবে বা যত দূর অবধি গাড়ি যায়। আমাদের অটো ড্রাইভার তো বললেন যে মেলার একদম কাছে নিয়ে গিয়ে ছাড়বে, পৌঁছালে তারাই বোঝা যাবে। মেলায় আসার পর বন্ধুরা আপনাদের প্রথমে ভাবতে হবে যে থাকবেন কোথায়। সরকারি টেন্ট রয়েছে, বেসরকারি টেন্ট রয়েছে এবং সাধু সন্ন্যাসীদের আখড়াও রয়েছে। মূল কুম্ভ মেলা যদি আমরা দেখতে যাই তাহলে এখানে কিন্তু সমগ্র মেলায় কিন্তু টেন্ট সিটি। তার জন্যই কুম্ভ মেলাকে অপরপক্ষে পৃথিবীর সর্ববৃহৎ টেন্ট সিটিও বলা হয়ে থাকে। এখানে সাধারণ ভিখারি থেকে সন্ন্যাসী থেকে নিয়ে কোটিপতি মানুষজন সবাই কিন্তু টেন্ট শিবিরেই বসবাস করেন।
তাই আপনারা ভুলেও কুম্ভ মেলা আসলে কেউ হোটেল খুঁজবেন না। আপনাদের যদি কোনো সংস্থার সাথে আগে থেকে সুপরিচিত থাকে, যোগাযোগ থাকে, নিয়মিত দীক্ষা নিয়ে থাকেন কোনো গুরুজির কাছ থেকে, তাহলে সেই সংস্থাকে আগেভাগে জানিয়ে বুক করে রাখতে পারেন, সেই শিবিরে থাকতে পারবেন। যেমন ধরুন ইসকন, ভারত সেবাশ্রমের মতো বিভিন্ন সংগঠন রয়েছে। যদি না থাকে বুক করা, তাহলে আপনারা সরাসরি চলে আসবেন মেলার মধ্যে, এবং সেখানে যে সমস্ত শিবির রয়েছে তাদের মধ্যে থেকে আপনারা কথা বলেও কিন্তু বুক করতে পারবেন। এবং আপনাদের বন্ধুরা বলে রাখি যে এখানে কিন্তু বিনামূল্যে থাকারও শিবির অসংখ্য রয়েছে। শঙ্করাচার্য শিবির রয়েছে, ইসকনের মধ্যেও আপনারা বিনামূল্যে থাকতে পারেন। আরও অসংখ্য শিবির রয়েছে যেগুলোতে আপনার বিনামূল্যে থাকার বন্দোবস্ত রয়েছে। তবে সমস্যা একটাই, এগুলোতে আপনাদেরকে প্রায় 100 বা একাধিক মানুষ একসাথে থাকতে হবে। আর আপনারা যদি পার্সোনাল টেন্টে থাকতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন সংস্থার সাথে কথা বলে তাদের কিছু ডোনেশন দিয়ে তারপর সেখানে থাকতে হবে। আমরা যে শিবিরে ছিলাম সেই শিবিরটার নাম হচ্ছে অখিল ভারতীয় গোরক্ষক সমিতি। এই শিবিরে আপনারা থাকার জন্য আপনাদেরকে আসতে হবে সেক্টর 19-এ। আমাদের শিবিরের ঠিকানা হচ্ছে 19 নম্বর সেক্টর, মৌরি মার্গ, শঙ্করাচার্য যে রোড রয়েছে তার ঠিক পাশেই। আমাদের পাশেই রয়েছে খাটু শ্যামের যে শিবির। তো আপনারা এই শিবির হোক বা যে কোনো শিবিরই হোক অনায়াসেই থাকতে পারেন। তবে বরাবরই চেষ্টা করবেন যেন মিডিল পয়েন্টে থাকেন। সেক্টর 19 বা 20-র মধ্যে যদি থাকতে পারেন তাহলে সব থেকে ভালো। এখান থেকে আপনারা সঙ্গমও যেমন পাশে পাবেন, বিভিন্ন নাগা সন্ন্যাসীদের আখড়াও পাশে পাবেন, বিভিন্ন জুনা আখড়া হোক বা নিরঞ্জনী আখড়া হোক, সব কিছুই কিন্তু আপনারা একদম শিবিরের আশেপাশে পেয়ে যাবেন। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভোজনের ব্যবস্থা। মহাকুম্ভ মেলায় আপনারা কিন্তু কোনো হোটেল পাবেন না। যে সমস্ত দোকান পাবেন ছোটোখাটো, সেগুলো হচ্ছে খুব বেশি চা বিস্কুট বা পকোড়ার দোকান পাবেন, এর থেকে বিশেষ কিছু পাবেন না বা আশাও করবেন না। তাহলে আপনাদের ভোজনের ব্যবস্থা কোথায় থাকবে? এটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন। এখানকার অধিকাংশ শিবির ভোজনের ব্যবস্থা নিজেরাই করে থাকেন। তাই আপনারা যে শিবিরে থাকবেন আশা করা যায় সেই শিবিরেই ভোজনের ব্যবস্থা থাকছে এবং আপনারা সেখানে ভোজন গ্রহণ করতে পারবেন। ইন কেস যদি আপনাদের শিবিরে ভোজনের ব্যবস্থা নাও থাকে, তাহলে আপনাদের বিন্দুমাত্র সমস্যা হবে না। আপনাদের আশেপাশে যে রাস্তাতেই যাবেন না কেন, সেই রাস্তাতেই দেখবেন বিভিন্ন সংস্থার তরফ থেকে ভোজনের ব্যবস্থা করা রয়েছে। সে আমাদের অখিল ভারতীয় গোরক্ষক সমিতি হোক, ইসকনের তরফ থেকে হোক, হনুমান মন্দির হোক, বৃন্দাবন মন্দির হোক, জানকী মন্দির হোক, সব মন্দির ট্রাস্টের তরফ থেকে আপনারা কিন্তু ভোজনের ব্যবস্থা পেয়ে যাবেন। তাই আপনারা সেই সমস্ত জায়গাতে ভোজন গ্রহণ করে নিতে পারেন, দিনের ভোজন হোক বা রাত্রি ভোজন হোক। তবে একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সেই টাইমের বাইরে রাত্রি 9টার পরে গেলে কিন্তু ভোজন পাওয়াটা একটু চাপ হয়ে যায়, কারণ রাত্রি 9টার পর অনেক শিবিরেই ভোজন বন্ধ হয়ে যায়। তবে কিছু কিছু শিবিরে রাত্রি 10টা 11টা অবধিও পাওয়া যায়, সেটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে। আপনাদের স্নান করার জন্য সবথেকে সুন্দর মুহূর্ত হচ্ছে ভোরবেলা। আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন তাহলে তো সব থেকে ভালো, আর যদি নাও পারেন তাহলে চেষ্টা করবেন যেন সকাল সকাল স্নান সেরে নিতে পারেন। সকাল সকাল স্নান সেরে নিয়ে তারপর সারাদিন আপনারা অনায়াসে পুরো মেলা ভ্রমণ করতে পারবেন। স্নান করার জন্য আপনাদেরকে একটু সঙ্গমস্থলে যেতে হবে, যেটা কিছুটা পথ হেঁটেই যেতে হবে। স্নান করে এসে যদি আপনারা 19 বা 20 নম্বর সেক্টরে থাকেন, তাহলে সেখানে আপনারা যেমন নাগা সন্ন্যাসীদের আখড়া পেয়ে যাবেন, ঠিক তেমনই পেয়ে যাবেন আমাদের সনাতন ধর্মের যে 4 শঙ্করাচার্য রয়েছে তাদের শিবিরও 19 নম্বর সেক্টরেই রয়েছে। এবার যদি বলি বন্ধুরা খরচা কত হবে, তাহলে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, তাহলে ট্রেন ভাড়া বাদ দিয়ে কিন্তু আপনাদের খুব একটা বিশেষ খরচা নেই। আপনারা যদি ফ্রি টেন্টে থাকেন তাহলে তো কোনো খরচাই নেই, আর যদি কোনো শিবিরে অনুদান দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ওই টেন্টের যে ডোনেশনটুকু সেটুকুই খরচা। এর বাইরে কিন্তু আপনাদের ভোজন, ঘোরাফেরা এই সব কিছুই কিন্তু আপনাদের ফ্রি। আর যদি সুরক্ষার ব্যবস্থা বলা যায়, তাহলে আমার জীবনে হয়তো এটাই সবথেকে সেরা সুরক্ষা ব্যবস্থা এখনও অবধি দেখেছি। কোটি কোটি মানুষের ভিড়ে
পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনী, স্থলভাগ হোক, মেলার ভাগ হোক বা জলভাগ হোক, সর্বক্ষেত্রেই এত সুন্দর ব্যবস্থাপনা। আশা করছি আপনাদের 1%ও কোথাও কোনো অভিযোগ থাকবে না। তো বন্ধুরা, আপনারা কে কে মহাকুম্ভ মেলা পুণ্য স্নান করতে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের কোথাও যদি অ্যাডিশনাল কোয়ারি থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। হর হর মহাদেব, জয় মহাকুম্ভ। Thank you.